কি রেঁধেছেন বৌদি আজ? আমার সৎসুক জিজ্ঞাসা। কি আর রাঁধবো ঠাকুরপো, উনি তো গাঁদাল পাতার ঝোল আর পুরনো চালের চারটি ভাত ছাড়া কিছু খান না। কবেরেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে কেন? ও, গোবরাও তাই খাচ্ছে বুঝি, দাদার পদাঙ্ক অনুসরণ করে? পেটের অসুখ না হলেও খাচ্ছে? খেলে তো বাঁচতুম, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাওয়ার চাইতে না হতেই তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে, তোর দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোনো দিন, কিন্তু শুনছে কি? ও একদম বাড়িতে খায় না আজকাল, বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি আপনি তো এই গাঁদাল। না, আমি দিদির বাড়িই খাই গিয়ে। যেদিন থেকে ওর অসুখ করেছে দিদি বলেছেন আমার বাড়িতেই খেয়ে যাবি, যা হয় চারটি খাবি এসে। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব হর্ষবর্ধনের হজম হয় না। লেখক শিবরাম চক্রবর্তী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প, হর্ষবর্ধনের হজম হয় না। লেখক শিবরাম চক্রবর্তী। ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন হৃষ্ট হতে পারলাম না যেন। কেননা কানা ঘুষ হয়ে শুনেছিলাম যে গোবর্ধনই এসেছিল নেমন্তন্ন নিয়ে। ব্যাপার কি হে, তোমাদের কারো জন্মদিনটিন নাকি আজ? জিজ্ঞেস করলাম। না মশাই। তবে কি বৌদির বিয়ে নাকি? সে আবার কি? সে অবাক হয়। বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সঙ্গে হয়েছে তো। আহা, সে কথা বলছি কি, আমি শুধরানি কথাটা। তা কি আর আমি জানি নে, দিদি যার বর্ন, বাট বৌদিজ মেড বলে আমার মেডিজি বার করি। জন্মসূত্রেই আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে দিতে হয়। দাদা বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি, আমি বলেছি যে বৌদির বিয়ের তোমার বৌদির বিবাহ তিথির উৎসব নাকি আজ, তাই আমি জানতে চাইছিলাম। অবশ্যই সেটাকে তোমার দাদারও বিয়ের দিনের পরব বলা যায় না, তেমন কিছু কাণ্ড নয়, সে জানায়। এমনি আপনাকে খেতে ডেকেছেন দাদা, দুপুরের খাওয়াটা আমাদের ওখানে সারবেন আজকে। তা বেশ, আমি বললাম, আর ভাবলাম আরো বেশ হলো সকালে খাওয়াটা না খেলেই চলবে আজ। পয়সাটাও বেঁচে গেল আর খিদেটাও বেশ চাগিয়ে তোলা যাবে। দুপুরে এই ভুড়ি বোঝের ডবল ডোজের সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজারে গেছিল কে আজ, তুমি না তোমার দাদা? ভুড়ি বোঝের গোড়াগুড়ির থেকে এগোনোই আমার অভিলাষ। বাজার কিসের? বাজারে কেউই যায় না আজকাল, বাজার মুখই হয় না কেউ। বেজার মুখ করে সে জানায়। বলো কি হে? কারণ? কারণ দাদার কিছুই আর হজম হয় না আজকাল।
কবরেজ কিন্তু বলছে যে অগ্নিমান্দ, তা সে গড় হজম বা অগ্নিমান্দ যাই হোক না, কিচ্ছু খেতে দিচ্ছে না দাদাকে এখন, না কবরেজ না বৌদি, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা। আর কি যেন একটা হজমিগুলি, হ্যাঁ, শুনে আমার চমকাতে হয়। তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কবরেজ বলেছে যে গান্ডে পিণ্ডে গিলে গিলেই নানান রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে, এখন সব খাওয়া দাওয়া বন্ধ। তাই তাহলে আমি একটু ইতস্তত করে বলি, তোমার দাদা কিচ্ছুটি খাবেন না, আর আমি তাহলে এমতো অবস্থায় ভেবে দেখো যাওয়াটা কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা, তারপর বলছো যে বাজার টাজারও বিশেষ কিছু হয়নি কো। না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্য কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও বলতে গিয়েও বলতে আমার বাধে, তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ মাংস দই রাবড়ি পায়েস পিষ্টক ইত্যাদি স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকবো, দেখতে কেমন যেন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাওয়ার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনই খাওয়াতে চান অপরকে। সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন, এর চেয়ে রোমহর্ষক কিছু হতেই পারে না। কিন্তু কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। খেয়েও লোককে দেখলে কোন খাইয়ে না আনন্দ হয়। হে যে আপনি এসেছেন, এসে গেছেন ঠিক সময়, বললেন তিনি উচ্ছ্বসিত হয়ে। বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি শটান রান্নাঘরের দিকে পা বাড়াই। ছিঁচকান্দুনের ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন বোঁচকার দিকে, তেমনি আমায় টানে স্বভাবতই রান্নাঘরের পানে খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধনও এলেন আমার পিছু পিছু। কি রেঁধেছেন বৌদি আজ? আমার সৎসুক জিজ্ঞাসা। কি আর রাঁধবো ঠাকুরপো, উনি তো গাঁদাল পাতার ঝোল আর পুরনো চালের চারটি ভাত ছাড়া কিছু খান না। কবরেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে কেন? ও, গোবরাও তাই খাচ্ছে বুঝি, দাদার পদাঙ্ক অনুসরণ করে? পেটের অসুখ না হলেও খাচ্ছে? খেলে তো বাঁচতুম, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাওয়ার চাইতে না হতেই তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে, তো দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোনো দিন, কিন্তু শুনছে কি? ও একদম বাড়িতে খায় না আজকাল, বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি আপনি তো এই গাঁদাল। না, আমি দিদির বাড়ি খাই গিয়ে। যেদিন থেকে ওর অসুখ করেছে দিদি বলেছেন আমার বাড়িতেই খেয়ে যাবি, যা হয় চারটি খাবি এসে। তাহলে তাহলে ডবল রেঁধেছেন কেন? কেন আবার? ওর আর আপনার দুজনের জন্যেই রেঁধেছি তো। শুনে আমার মাথায় যেন বাজ পড়ে। কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি দিদি, কখনো করে না, কোশমিন কালেও নয়। ব্যারাম হওয়ার আগেই সারানো ভালো নয় কি ভাই? রোগ হলে তো হয়েই গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আপনাদের? কবিরাজের ব্যবস্থাটা তো বেশ ভালো বলেই বোধ হচ্ছে আমার। তা তো হবেই। ক্ষোভে যেন ফেটে পড়েন হর্ষবর্ধন। এক গাদা রাঁধতে হচ্ছে না তোমায়, আর ওদিকে এক গাঁদাল পাতার ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার। সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার,
হাঁপ ছেড়ে বলেন বৌদি, রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা মিটে গেছে সব, ভালোই হয়েছে একরকম। আর বলতে কি, বলতে নেই, চেয়ে দেখো ওর দিকে, এই খেয়ে চেহারাটা কি কিছু খারাপ হয়েছে তোমার দাদার? তারপর মনে হলো ওর টাকা যেমন অগাধ, শরীরের পুঁজিও তেমনই গাদাখানেক। ওই পঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই অল্প বিস্তর খসে গেলেও টের পাওয়ার জো নেই কিছু। সমুদ্র থেকে 2 কলসি জল তুললেই কি, আর তাতে ফেললেই বা কি। চলুন চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, বললেন হর্ষবর্ধন। খিদেটা একটু চাগিয়ে আনি গে, খিদেটাকে চাগার দিয়ে আনা যাক। এসেই তো সেই এক গাদা গাঁদাল পাতার ঝোল নিয়ে বসতে হবে। চলুন খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাসতে লাগলেন তিনি। আওয়াজটা স্পষ্ট হতে টের পেলাম, না গান না, কান্নাই বলা যায় একরকম। খিদের জ্বালায় বুঝি মহাকাব্য ফেঁদেছেন হর্ষবর্ধন। তিনি আওড়াচ্ছেন, স্পষ্ট আমি শুনলাম, পেটের বড় জ্বালা, 2 হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা। উৎকর্ণ হয় আমি শুনলাম। তারপর তাকে শুধালাম, তার মানে? তার মানে চলুন না, আপনি টের পাবেন এক্ষুনি। তিনি জানান, আপনাকে কেমন লটর পটর খাওয়াবো? সে আবার কি? আমি থমকে দাঁড়াই। না, কোথাও গিয়ে লটপটানি খেতে, লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট একরকম খাবার, এক পাইস হোটেলে খাইয়ে থাকে, সেইখানেই যাচ্ছি আমরা। অলি গলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন এক পাইস হোটেলে। বললেন, নামে পাইস হোটেল মশাই, কিন্তু পয়সায় কিচ্ছু মেলে না। আর আজকাল টাকার কারবার সব, মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব 1 টাকা করে দাম। কোনো কালে কেবল পাইসে মিলতো খোদাই জানেন। পুরো 1 প্লেট ভাতের দামও এখানে 1 টাকা। দুজনে ভেতরে গিয়ে বসলাম। একাধারে লম্বা টেবিলে, একাধারে টেবিল বেঞ্চিও বলা যায় এটাকে, ঠিক স্কুলে যেমনটি থাকে। চেয়ে দেখুন না খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই। তিনি দেখালেন। দেখলাম সত্যি মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দমকারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য খাদ্য থরে থরে সাজানো। চক্ষরির দামে কেউ 1 টাকার কম যায় না। আরও দেখলাম, কলকাতার বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে একটা বিরাট সম্মিলনী। পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা, চিংড়ি, আড় মাছ, আরও কত কি মাছ, তার ইয়াত্তা হয় না। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব, সব মিলিয়ে এক পেল্লায় ভোজন পর্ব। ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সায় কুলোয় না মশাই, পয়সায় দিয়ে কিছু মেলে না এখানে। রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। ওই যে লোকটি দেখছেন বসে আছেন কাউন্টারে, উনি ওই হোটেলের মালিক, অনেক টাকার মালিক মশাই। দেখলে চেনবারটি জো নেই, বসে বসে রুপিয়া গুনছেন খালি। বহু রুপি বলুন তাহলে। আমি বললাম, পয়সায় কুলোবে না বলে 100 টাকার নোটখানি এনেছি। দেখালেন তিনি, সব টাকাটাই উড়িয়ে দিয়ে যাব, তার কমে ভালো খাওয়া হয় না আজকের দিনে। বলে কি লোকটা, এর না অগ্নিমন্দ, কিচ্ছুটি নাকি হজম হয় না কো, খালি গেঁদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ। না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়, তাই হন্যে হয়ে পাগলের মতন এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণেনও অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যাবে, কিন্তু না, পরক্ষণেই ভুল ভাঙলো আমার। দুম করে তিনি হুকুম দিয়ে বসলেন, 2 থালা ভাত, সবচেয়ে সরেস চালের, আর যত রকমের ভাজা ভুজি আছে সব।
সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, প্রত্যেকটার ভাজা, আরও যা যা মাছ ভাজা আছে দিতে পারেন। ভাতের সঙ্গে মাখন চাই এবং পাতিলেবু 2 পিস করে। এসে গেল সব একে একে। বসে গেলাম খেতে। আলু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজাভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লাগা গেল। একটু না এগুতেই হর্ষবর্ধনের ফরমাস আবার, নিয়ে আসুন রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মাগুর মাছের ঝোল, ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই। খানিক বাদেই হাঁকলেন উনি আবার, দই মিষ্টি সব রেডি আছে তো? কথায় বলে মধুরেণ সমাপয়েত। কর্নারের লোকটি কান নাড়ল। আগে হ্যাঁ, সমাপয়েত আছে বই কি আপনার। এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই? ওর তলব শর্ট ডবল ডবল। অতিকায় কই মাছ এসে পড়ল পাতে। তার এক পিঠ ঝাল, অপর পিঠ অম্বল। সেই গঙ্গা যমুনা বেশিক্ষণ প্রবাহিত হতে পেল না, উঠে গেল পাতে পড়তে না পড়তেই। এইবার আনুন সেই ইলিশ মাছের ইলাহি। ইলাহি? ইলাহি কি আবার? ইলাহির মানে আমার যৎসামান্য বিদ্যায় কুলিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে। ইলাহি কারবার, জানালেন উনি। ওরা জানে, ওর মানে হচ্ছে 7 প্রস্থের ইলিশ মাছ, 7 রকমের 7খানা, সপ্তরথী। 1 প্রস্থ তো হয়েই গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়েই গেছি গোড়ায়। আমি প্রকাশ করি, আর 6 প্রস্থ বলুন তাহলে। 6 নয়, উনি বলেন আরো 7 রকমের বাকি আছে এখনো। যথা যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রোস্ট, এই 7। এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হাঁ হয়ে গেছিলাম। পুনশ্চ আবার? দেখতেই পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের, এবার আনুন আপনাদের সেই লটর পটর। এবার আমরা লটর পটর খাবো দুজনায়। লটর পটর নয়, লট পাট, জানালো সেই কোণঠাসা লোকটা। আমাদের ইলিশ মাছের লটপটি, ত্রিভুবন বিখ্যাত। লটপটি খেয়ে ঢেকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ, ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? না বলে আমি পারি না। যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে অমনিতেই, না হয়ে যায় না। এরপরও আবার অম্বল? আরও ইলিশ মাছের অম্বল। সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর কাটা ফাটা দিয়ে, কিন্তু খেতে যা খাসা। তিনি অম্বলের ঝোলের সঙ্গে নিজের জিভের ঝোল টানলেন। ইলিশ মাছের একবারে 9-6 বলুন না। তা আপনার না অগ্নিমান্দ, কিছুই নাকি হজম হয় না আপনার। বলছিল যে আপনার ভাই। হয় না তো, বার্লিটুকুও সহ্য হয় না আমার পেটে। মিথ্যে নয় মশাই। তাহলে এসব, এত সব? এ হতভাগা কোবরেজটার জন্যই। এমন এক বিদঘুটে দাবাই দিয়েছে আমায়, বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন। এই ওষুধের জন্যেই তো। তার মানে? আমি তো আরও অবাক। কোবরেজি ওষুধ খাওয়ার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান। সেটা ওষুধের সঙ্গে খেতে হয়, তা না হলে তেমন নাকি ফল হয় না। এরও একটা অনুপান গোছের ছিল, তা তো থাকবেই। আমি ঘাড় নাড়ি, কিছু না জেনেও অনুমান করে নি সেই অনুপানটা আরও বিদঘুটে। কী সব শেকড় বাকড় রোজ বাজার থেকে কিনে আনো,
তারপর 4 সের জলে 4 ঘন্টা ধরে সেদ্ধ করে 4 ছটাক থাকতে নামাও, তারপর 4 ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেলো। শিকড় বাকড়ের নাম শুনেই মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না, খাবার দাবার সব গুলিয়ে ওঠে এই গুলির সঙ্গেই, বিলকুল বেরিয়ে আসবে তক্ষুনি। তাই আমি ভাবলাম পানীয়ের বদলে খাদ্যেই যাই না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এই কি আপনার অনুখাদ্য? এই খাদ্যকে কি অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক, মানে আণবিক বোমার মতো এই দানবিক ডোজের ভোজ বলতে হয়। বলতে আমি বাধ্য হই। করবো কি মশাই, মোক্ষম দাওয়াই যে। না যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, সাক্ষাৎ মৃত্যু তক্ষুনি। হ্যাঁ, এমন ওষুধ? তবে আর বলছি কি, অবাক হয়ে শুনতে হয় আমায়। কবরেজি ওষুধ কথায় বলে নাকি? এই গুলিগুলিও কম কথক নয় মশাই। খাবার সঙ্গে সঙ্গে সব হজম, আবার সেই চোঁ চোঁ খিদে, আবার কোষে সাটান, আবার খান গুলি, আবার এক গুলিতে সব সাবার, আবার খিদে, আবার খাবার, আবার গুলি, আবার। থামুন থামুন, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, মাথা ভোবো করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে বলি, মাথা গুলিয়ে যায়। দুবেলায় পুরো 100 টাকার খেতে হয় আমায় এই 1 টাকার গুলির জন্য মশাই। যদি এত এত না খাই তাহলে আমার পেটের নাড়ি ভুঁড়ি সব হজম হয়ে মারা পড়বো নির্ঘাত। এই গুলিতেই আমার খতম। কিন্তু গোবরা বলছিল আপনার কি হজম হয় না? হয় না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই কো। যা অভ্যর্থ আমার কবিরাজ, এই যে হজমগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা, বলে আমায় একটা গুলি দিয়ে নিজেও তিনি একখানা গিললেন। এ খেলে নাড়ি ভুঁড়ি পর্যন্ত হজম হয়ে যায়। এই গুলি রোজ 3টে করে খেতে হবে আমায়, এই ব্যবস্থা। পাছে নিজের নাড়ি বুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয় বাধ্য হয়েই এত এত খেতে হচ্ছে আমায়। কি করব?